হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের যারা ক্লাস 11 যারা স্টুডেন্ট আছো বেঙ্গল বোর্ডে, মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনসে 2024 সালে যারা অ্যাডমিশন নেবে তারা জানো প্রত্যেকেই যে নতুন সিলেবাস হয়েছে। নতুন সিলেবাসে তোমাদের নতুন কিছু স্টোরিজ ইনক্লুডেড হয়েছে। যে স্টোরিগুলো ছিল সেই স্টোরিগুলো হয় সেমিস্টার 2-তে বা সেগুলো কিছু বাদ গেছে। তো যাই হোক, আজকে তোমাদের জন্য নতুন স্টোরি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। তোমাদের স্ক্রিনের সামনে দেখতেই পাচ্ছ, দেওয়া আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এটা হচ্ছে তোমাদের নতুন একটা স্টোরি। আর এর আগের ভিডিওতে আমি এই স্টোরির সারাংশটা আমি বাংলায় তোমাদের এক্সপ্লেনেশন অলরেডি করে দিয়েছিলাম। লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করিনি, সারাংশটা শুধু বলেছিলাম, গল্পটা বলেছিলাম। আজকে তোমাদের এই ভিডিওতে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করে দেবো। চলো সময় নষ্ট না করে তোমাদের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করে দিই। তো দেখো, দেখতে থাকো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো তোমাদের স্ক্রিনে আমি স্ক্রল ডাউন করে নিয়ে এলাম। দেখো এখানে কিছু ওয়ার্ডস আমি মার্ক করে দিয়েছি। হ্যাঁ, এখানে আমি একটু জুম করছি। ওয়ার্ডস কিছু মার্ক করে দিয়েছি, দেখো কিছু হাইলাইটেড করা আছে, কিছু রেড কালারে আছে। তো এই ওয়ার্ডসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেহেতু তোমাদের সেমিস্টার 1 এমসিকিউজ বেসড হবে। হ্যাঁ, তো এই কোয়েশ্চেন্সগুলো বা এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো জানা খুব দরকার। তো আমি ওয়ান বাই ওয়ান মিনিং আমি বলে দেবো যখন আমি এক্সপ্লেনেশন করাবো। আর তোমাদের যেগুলো রেড কালারের আছে, মার্ক করা আছে, ঠিক আছে, সেগুলো তোমরা তোমাদের বই থেকে পেয়ে যাবে। তো সেগুলো আমি ওয়ার্ড মিনিং তোমাদের দিয়ে দেবো নিচে ভিডিও শেষে। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবো। ভিডিওটি স্কিপ করলে তোমরা হয়তো লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা বুঝতে পারবে না বা লিঙ্ক হয়তো ব্রেক করতে পারে। ঠিক আছে, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। দেখো ফার্স্ট সেন্টেন্সে বলেছে, পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন হিজ ব্যাগ and spread out his professional equipment, which consists of a dozen of cowrie sails, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of Palmyra writing. যার মিনিং হচ্ছে ঠিক দুপুরবেলাতে সেই জ্যোতিষীটি, অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, একটি জ্যোতিষীর দিন, সেই জ্যোতিষীটি তার যে ঝোলা বা ব্যাগ আছে, তার পেশা সংক্রান্ত যে সরঞ্জাম আছে সেই সরঞ্জাম সমেত যে ব্যাগটি খুললো, যার মধ্যে ছিল 1 ডজন অর্থাৎ 12টা কড়ি, তারপর হচ্ছে সময় ছক আঁকা একটা চৌকো কাপড়ের ফালি বা কাপড়, ঠিক আছে, একটি নোট বই, আর হচ্ছে কি না প্যালামাইরা, অর্থাৎ হচ্ছে হস্তরেখা বিচার বিদ্যা সংক্রান্ত যেসব থাকে, যেগুলোকে আমরা কুষ্টি বা পুঁজিবা বলি বা পঞ্জিকা বলি, এই সংক্রান্ত। আর একটা ছিল কি লেখালেখির একটা বান্ডিল ছিল। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট লাইনের এক্সপ্লেনেশন। এরপর তোমাদের রাইট সাইডে এই যে হাইলাইটেড ওয়ার্ড আছে, হাইলাইটেড ওয়ার্ডগুলোর মিনিংগুলো তোমাদের আমি রাইট সাইডে, স্ক্রিনের রাইট সাইডে দেখো, তোমাদের আমি লিখে দিচ্ছি। এর পরবর্তী সেন্টেন্সে আসি। দেখো আমি একটু জুম করে দিচ্ছি। এর মধ্যে আছে দেখো এখানে, হিজ ফরহেড ওয়াজ resplendent with sacred ash and vermilion, and his eyes sparkled with a sharp abnormal gleam, which was really on an outcome of a continual searching look for customers, but which his simple clients took to be a prophetic light and felt comforted. এটার বেঙ্গলি মিনিংটা হচ্ছে, তার কপালে পবিত্র ছাই আর সিঁদুরের খুব উজ্জ্বল একটা টিক্কা ছিল। ঠিক আছে, তার চোখগুলো ছিল খুব তীক্ষ্ণ এবং অস্বাভাবিক চোখে তার বা অস্বাভাবিক দীপ্তিতে তার চোখগুলো খুব চকচক করছিল, এবং তার যে খদ্দেরগুলো ছিল সেই খদ্দেরগুলোর জন্য একদম প্রখর তার দৃষ্টি ছিল, মানে সেই খদ্দেরগুলোকে দেখে বুঝতে পারবে যে কে কেমন কি চাই। আর তারপর হচ্ছে তার যে সরল যে ক্লায়েন্টগুলো ছিল, ক্লায়েন্ট মানে কাস্টমারগুলো ছিল বা মক্কেলগুলো ছিল, তাদের ভবিষ্যৎটা মানে নির্ভুলভাবে ভবিষ্যৎ কিন্তু সে বলে দিতে পারতো, বা তার হচ্ছে বলে দেওয়ার জন্য তার যে বেশভূষা ছিল সেগুলো একদম পারফেক্ট ছিল। আর হচ্ছে কি না, তার যে ক্লায়েন্টগুলো ছিল, কাস্টমারগুলো ছিল, তার এই ড্রেস দেখে তাকে একদম ভাবতো হ্যাঁ এই জ্যোতিষী একদম খুব ভালো ভবিষ্যৎবাণী বলে দিতে পারে বলে ভুল করতো, কিন্তু তার কোনো জ্যোতিষীর বা জ্যোতিষের কোনো ডিগ্রি বা কোনো পড়াশোনা ছিল না। ঠিক আছে, তা সত্ত্বেও সে কিন্তু তার বেশভূষার থ্রু দিয়ে বা বেশভূষার মধ্যখান দিয়ে সেই তার কাস্টমারদের খুব অ্যাট্রাক্ট করতো। ঠিক আছে, এর পরের লাইনে যেটা আছে সেটা তোমাদের আমি এক্সপ্লেনেশন অবশ্যই করব, কিন্তু তার আগে এই লাইনে যেসব ওয়ার্ড মিনিং গুলো আছে তোমরা স্ক্রিনে ডান সাইডে দেখে নাও। এরপরে পরবর্তী লাইনে চলে আসি।
The powder of his eyes was considerably enhanced by their position placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. Even a half-wit's eyes would sparkle in such a setting. তো এই সেন্টেন্সটার বা এই বাক্যটার কি মিনিং আছে সেই মিনিংটা তোমাদের বলে দিচ্ছি। এই মিনিংটা হচ্ছে কি না, তার চোখের জ্যোতি রীতিমতো বেড়ে গিয়েছিল, ঠিক আছে, তাদের অবস্থানের জন্য, এবং তিনি তার যে কপালে রাঙানো এবং গালবে যে নেমে আসা যে কালো গোফদারিগুলোর মাঝখানে যেভাবে বসানো ছিল, মানে যে তার টিক্কাগুলো বসানো ছিল বা মাথার কপালের উপর টিক্কা যেগুলো ছিল, মানে তার বেশভূষাটা ছিল বা দর্শনটা ছিল, সেটাও খুব অ্যাট্রাকটিভ ছিল। এমনকি একজন নির্বোধেরও চোখেও ওরকম পরিমণ্ডলে খুব চকচক করবে, মানে বোকা মানুষও কিন্তু তার এই যে বেশভূষা আছে সেটাতে একদম কি আকর্ষিত হয়ে উঠবে বা আকর্ষিত, অ্যাট্রাক্টেড হয়ে যাবে, মানে এতটাই তার বেশভূষা তার এত ভালো ছিল, মানে পাক্কা জ্যোতিষী বলে মনে হতো একদম। তিনি মনে হচ্ছে একদম অভিজ্ঞ জ্যোতিষীর মতন সে তিনি কিন্তু বলতেন, মানে তার ভাবে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে তিনি অনভিজ্ঞ বা তার জ্যোতিষবিদ্যা নিয়ে কোনো পড়াশোনা নেই, এই সমস্ত কিছু। এরপর আসি পরের লাইনে, দেখো পরের সেন্টেন্সে আছে টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন্ড a saffron colored turban around his head. ওকে, তার মানে কি তার তার বেশভূষাকে আরো বেশি ভালো বা আরো বেশি অ্যাট্রাকটিভ করার জন্য কি ছিল না, তার কি না তার মাথায় একটা গেরুয়া রঙের পাগড়ি জড়িয়েছিল, অর্থাৎ তিনি একটি পাগড়িও পরতেন। ওই সেই জ্যোতিষীর কথা বলা হয়েছে। পরবর্তী সেন্টেন্সে আসি, দিস কালার স্কিম নেভার ফেইলড, অর্থাৎ এই ধরনের কালার কখনোই বা এই ধরনের রং বিন্যাস কখনো ব্যর্থ হয়নি, সবার চোখেই কিন্তু পড়েছিল। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ, দেখো ডান দিকে চলে আসছি, bees are attracted to cosmos or ডালিয়া স্টার্কস, অর্থাৎ মানুষজন কখনোই মানে আকর্ষিত হননি বা চোখে পড়েনি তা নয়, লোকজন তার দিকে আকৃষ্ট হতো। কেমন ভাবে না, যেমন মৌমাছিরা কসমস ফুল বা ডালিয়া বৃন্তের দিকে আকর্ষিত হয় ঠিক সেইভাবে। দেখো কি বলছে, এবার শোনো মন দিয়ে। He sat under the box of a spreading tamarind tree which flanked a path running through the town hall park. অর্থাৎ তিনি কোন জায়গাতে বসতেন, তিনি বসতো মানে সে বসতো একটি ছড়ানো তেঁতুল গাছের ডালপালার ঠিক নিচে, যেটা কিনা টাউন হল পার্কের মধ্য দিয়ে যাওয়া একটা রাস্তার ঠিক পাশে অবস্থিত, ঠিক আছে, ঠিক এমন একটা জায়গা, অর্থাৎ তার বসার জায়গাটাও খুব একটা ভালো ছিল। এরপর তার বসার জায়গার কি বৈশিষ্ট্য ছিল, দেখো, ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, অর্থাৎ বসার জায়গাটা খুব উল্লেখযোগ্য ছিল সেটা বিভিন্নভাবে, কারণ a surging crowd was always moving up and down this narrow road morning till night. A variety of trades and occupation was represented all along its ways. অর্থাৎ তার যে জায়গাটা ছিল সেই জায়গাটা উল্লেখযোগ্য ছিল কারণ একটি বিশাল ভিড় সর্বদা এই সরু রাস্তা দিয়ে আসা যাওয়া করতো সকাল থেকে রাত্রি পর্যন্ত। এই পুরো রাস্তা জুড়ে বিভিন্ন ধরনের জীবিকার মানুষ বা প্রতিনিধিদের দেখা যেত, ঠিক আছে। তার মধ্যে কি কি ছিল দেখো, এখানে আছে মেডিসিন সেলার্স অফ ওয়্যার অ্যান্ড জাঙ্ক, ম্যাজিশিয়ানস অ্যান্ড অ্যাবভ অল অ্যান অকশনার অফ চিপ ক্লোথ who created enough din all day to attract whole town. এই যেসব জীবিকার মানুষগুলো দেখা যেত তার মধ্যে হচ্ছে ওষুধপাতি বিক্রেতা, লোহা বা অন্যান্য ধাতু নির্মিত চোরাই জিনিসপত্র, আর পুরনো মানে পুরনো জিনিসপত্রের বিক্রেতা, জাদুকর, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একজন বিক্রেতা, তিনি ছিলেন সস্তা কাপড়ের একজন নিলামদার, যে গোটা শহরকে টনক নাড়িয়ে সারাদিন ধরে হইচই করে বাঁধিয়ে দিত। অর্থাৎ খুব কম দামে তিনি কাপড় জামা বিক্রি করতেন বলে ওখানে সবসময় ভিড় লেগে থাকতো। অর্থাৎ দেখো তিনি ওই জ্যোতিষীটি এমন একটি জায়গা মানে দখল করেছেন বা এমন একটি জায়গাতে তার জ্যোতিষের ব্যবসাটা তৈরি করেছিলেন যেখানে কিনা প্রচুর পরিমাণে লোকের ভিড় থাকবে এবং লোক আকৃষ্টিত হবে, এবং তার তো ড্রেস তো দুর্দান্ত ছিল, তাই সবার চোখে পড়তো। এবং সবাই আমরা যারা ওখানে মানে যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু সবাইকেই না ওই জ্যোতিষের কাছে তো আরামসে যাওয়ার জন্য চেষ্টা করতে এবং তাদের ভাগ্য বিচার করার জন্য চেষ্টা করতে, এই জন্য তার কিন্তু খুব ভালো ব্যবসাটা চলতো, ঠিক আছে। এরপর দেখো, এরপর বলছে নেক্সট টু হিম vociferousness came a vendor of fried groundnuts who gave his ware a fancy name each day, calling it Bombay ice cream one day, and on the next Delhi almond, and on the third Raja's delicacy, and so on and so forth, and people flocked to him. এরপরে তার আরো একটা সুবিধা হতো, জ্যোতিষীর আরো একটা সুবিধা হতো, কারণ হচ্ছে কি না
এরপরে ছিল কিনা একটি চীনাবাদাম বিক্রেতা খুব জোরে জোরে চীনাবাদাম ভাজা চীনাবাদাম বিক্রি করত, যে প্রতিদিন পণ্য সামগ্রী এক একটা করে দারুণ নাম দিত। কি কি নাম দিত? একদিন ডাকতো বম্বে আইসক্রিম বলে, তো পরের দিন ডাকতো দিল্লি আমন্ড, তো তৃতীয় দিন ডাকতো রাজার সুখাদ্য ইত্যাদি, এবং আরো অনেক কিছুই সে মানে নামে ডাকতো বলে লোকজন দলে দলে তার কাছে ভিড় করতে আসতো। ঠিক আছে, এরপর দেখো considerable portion of this crowd dialed before the astrologer too. তাহলে এই ভিড়ের মধ্যে একটা বড় সড় অংশ জ্যোতিষীর সামনেও কিন্তু ঘুরঘুর করতো। ঠিক আছে, এটা গেল ফার্স্ট পেজ। দেখো দ্য astrologer the astrologer translated his business by the lights of flare which crackled and smoke up above the groundnut heap, যার অর্থ হলো, দেখো এই ভিড়ে একটা বড় জ্যোতিষী তার যে ব্যবসাটা চালাতো একটি উজ্জ্বল আগুনের শিখায় আলো, মানে হচ্ছে যে পাশে যে চীনাবাদাম বিক্রেতা আছে, তো সে একটা খুব উজ্জ্বল আগুনের শিখা জ্বালাতো এবং সেই শিখায় ফটফট শব্দ করে নিকটবর্তী চীনাবাদাম স্তূপের উপর ধোঁয়া ছড়াতো, অর্থাৎ একটি আগুনের শিখা জ্বালাতো এবং সে মন্ত্রতন্ত্র বলে সে চীনাবাদামে যে স্তূপাকৃত চীনাবাদাম গুলো থাকতো তার উপরে কিন্তু সেই ধোঁয়ার আগুনটা উপরে ছড়িয়ে যেত, বা আগুনের ধোঁয়াটা যেটা আছে সেটা কিন্তু উপরে ছড়িয়ে যেত। ঠিক আছে, এরপরে দেখো half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of the municipal lighting. ঠিক আছে, এর মানেটা হচ্ছে কি জায়গাটার অর্ধেক এই ল্যাম্পের আলো বা এই যে আগুনের যে আলোটা আছে সেই আলোটা হওয়ার বা আলোটা আকৃষ্ট বা ওই আলোটা তো উজ্জ্বল হওয়ার কারণ ছিল, কারণ এখানে কোনো পৌরসভার আলোর সুবিধা ছিল না বা পৌরসভার আলো ছিল না, তার জন্য কি অন্ধকারের মধ্যে ওই সামান্য আলোটাই বিশাল পরিমাণে উজ্জ্বলতা নিয়ে আসতো। এরপরের প্যারাতে দেখো, এরপরে প্যারাতে তোমাদের বলি, the place was lit up by shop lights. One or two had hissing gaslight. Some had naked flare stuck on the poles. Some were lit up by old cycle lamps, and one or two, like the astrologer's man, aged without lights of their own. It was a bewildering crisscross of light rays and moving shadows. অর্থাৎ এই দুটো সেন্টেন্সের মানে হচ্ছে দোকানের আলোয় আলোকিত ছিল জায়গাটা, অন্যান্য দোকানের আলোতে আলোকিত হয়ে গেছিল জায়গাটা, দু একটা দোকানে ছিল কি হ্যাসেক লাইট, হ্যাঁ, বা গ্যাস লাইট, আবার কয়েকটা খুঁটিতে আটকানো থাকতো কি না ওপেন বা খোলা শিখা বা খোলা ল্যাম্পের লম্ফের মতন প্রদীপ, ঠিক আছে, বা লম্ফের মতন একটা বাল্ব, যদিও সেখানে কোনো কিন্তু মিউনিসিপ্যালিটি বা পৌরসভা আলো ছিল না। কয়েকটা পুরনো সাইকেলে ল্যাম্পের আলো লাগানো ছিল, দু একটা জ্যোতিষীর দোকানের মতো নিজের আলো ছাড়াই কিন্তু সে কাজ চালিয়ে নিতে পারতো। অর্থাৎ জ্যোতিষীর এখানে নিজস্ব কোনো আলো ছিল না, তা সত্ত্বেও কিন্তু এই যে অন্যান্য যে দোকানের আলো বা অন্যান্য যেসব সাইকেলের আলোগুলো ছিল সেই আলোগুলোর মানে মধ্যে দিয়ে বা সেই আলোগুলো দিয়ে বা সেই আলোতেই কিন্তু তার দোকানটা আলোকিত হয়ে গেছিল। ঠিক আছে, আর আলোক রশ্মির আর চলমান ছায় এক বিভ্রান্তিকর কাটাকুটির ছিল ব্যাপারটা, অর্থাৎ এদিক ওদিক থেকে রশ্মিগুলো ছড়িয়ে যেত। তাই মনে হতো যেমন তোমরা দেখে থাকবে যে কোনো অনুষ্ঠানে যেমন লেজার লাইট গুলো এদিক ওদিক করে লাগানো থাকে, ঠিক সেইভাবে কাটাকুটি করে সেই লাইট গুলো এদিক ওদিক করে থাকতো, আর তার মধ্যে চলমান কি তৈরি হতো, চলমান ছায়া তৈরি হতো, তার জন্য মুভিং শ্যাডোজ বলেছে। ঠিক আছে, এরপরে দেখো দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল for the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life. And he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next time. এরপরে কিন্তু আমরা গল্পের আসল জায়গাতে আসছি, কারণ হচ্ছে আমি আগেই বলেছি সেই জ্যোতিষীর কিন্তু সেরকম জ্যোতিষবিদ্যা বা জ্যোতিষ শাস্ত্র পড়ার কিন্তু কোনো পারদর্শিতা বা কোনো বিদ্যা বুদ্ধি ছিল না। ঠিক আছে, তা সত্ত্বেও কিন্তু সেই জ্যোতিষী নিয়ে চালাতো, কেন চালাতো, কিভাবে হচ্ছে, সেটা আমরা ব্যাপারটাতে আসি। এটা জ্যোতিষীর জন্য খুবই উপযুক্ত জায়গা ছিল, কারণ সে যখন জীবন শুরু করেছিল, ঠিক আছে, শুরু করে জ্যোতিষী হতে সে একেবারেই চায়নি। এর ঠিক পরের মিনিটে সে নিজে কি হবে এই ব্যাপারটুকু সে যতটুকু জানতো তার একটু বেশি সে কিন্তু জানতো না যে কি হচ্ছে। অর্থাৎ সে তার নিজের সম্বন্ধে বা নিজের ভবিষ্যৎ সম্বন্ধে যেমন অনভিজ্ঞ ছিল বা সে নিজের ভবিষ্যৎ যেমন বলতে পারতো না, ঠিক কিন্তু অপরেরও ভবিষ্যৎ বলার মতন তার কিন্তু কোনো যোগ্যতা ছিল না।
তার সত্ত্বেও লোকজন তার কাছে আসতো। তার কারণ হচ্ছে ভিড়ভাট্টা ছিল, খুব সুন্দর জায়গায় সে বসতো, তার বেশভূষা খুব ভালো ছিল, অর্থাৎ লোকজন খুব সহজেই তার কাছে কিন্তু আকর্ষিত হয়ে যেত। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এবারে কিন্তু আমরা গল্পের আসল জায়গাতে আসছি। He was much a stranger to the stars, as were his innocent customers. Yet he said things which pleased and astonished everyone. তাহলে কি সে তার নিজের ভবিষ্যৎ সম্বন্ধে তো জানতোই না, অর্থাৎ সে গ্রহ নক্ষত্রের কাছে ততটা অপরিচিত ছিল যতটা ছিল তার সরল বিশ্বাসী কাস্টমাররা, অর্থাৎ কাস্টমাররা তাদের তো চিনতোই না। আর যেহেতু জ্যোতিষীর কোনো তারা সম্বন্ধে, কোনো গ্রহ নক্ষত্র সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না, তাই সেও কিন্তু অপরিচিত ছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে কিন্তু সরল মনে বিশ্বাস করতো। তবু সে কিন্তু এমন কিছু কথা বলতো যা সবাইকে খুশি করতো এবং অবাক করতো, সবাই অ্যাস্ট্রোনাইজড হয়ে যেত, সবাই অবাক হয়ে যেত যে কিভাবে বলছেন এটা, নিশ্চয়ই তিনি কিছু জানেন। ঠিক আছে, দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড সেভড গ্রেস ওয়ার্ক। এটা কিভাবে সম্ভব হতো? সেটা সম্ভব হতো কিভাবে না, সেটা হচ্ছে মূলত পর্যবেক্ষণ করা, ঠিক আছে, মানুষটাকে দেখা, চর্চা এবং সুচতুর আন্দাজ করা। অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই আমাদের কিছু না কিছু অসুবিধা আছে, এবং সেই অসুবিধার কথাগুলো তুলে ধরলেই অনেক মানুষই কিন্তু তাকে বিশ্বাস করতে শুরু করে, এবং আমরা কম বেশি সবাই সুখ দুঃখের মধ্যে দিয়ে যাই। ঠিক এইভাবে আন্দাজ করতে করতে সে কিন্তু একটা ভালো জায়গাতে বা ভালো আন্দাজ করার জায়গাতে চলে গিয়েছিল। ঠিক আছে, এরপর একটা দেখি। এরপর অল দ্য সেম, it was as much as honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of a day. এটা ছাড়াও, ঠিক আছে, অন্য যেটা ছিল সেটা হচ্ছে কোনো সৎ মানুষের পরিশ্রম করার মতোই ছিল। অর্থাৎ সে তার বুদ্ধি বলে, সে তার আন্দাজ বলে, বা সে তার বুদ্ধির চতুরতার জন্য যে পরিশ্রমটা করতো সেই পরিশ্রমটাকে বলা যেতেই পারে। অবশ্যই সেটা কোনো বেআইনি পরিশ্রম নয়, বা বেআইনি কোনো ইনকাম নয়, বা বেআইনি কোনো আয় নয়। সে তার পরিশ্রমের ফলেই কিন্তু আয় করেছে, তার জন্য সে মজুরিটা দিনের শেষে ঘরে নিয়ে যেত, এটাই ছিল তার কিন্তু প্রাপ্য, সে ডিজার্ভ করতো কিন্তু। ঠিক আছে, he had left his village without any previous thought or plan. If he had continued there, he would have carried on the work of his forefathers, namely tilling the land, living, marrying, and reaping in his cornfield and ancestor home. সে তার জমি ছেড়েছিল কোনো কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই, অর্থাৎ কোনো রকম আগাম চিন্তা ভাবনা বা পরিকল্পনা ছাড়াই কিন্তু সে তার গ্রাম থেকে ছেড়ে চলে এসেছিল। সেখানে যদি সে থাকতো তাহলে হয়তো তার পূর্বপুরুষদের মতোই সেই যে কাজকর্ম থাকে গ্রামের, সে কাজকর্ম করে যেত, যেমন হচ্ছে জমি চাষ করা, জীবন ধারণ করা, বিয়ে থা করা, বা তার খেতে বা পৈতৃক ভিটে বাড়িয়ে যাওয়া ইত্যাদি, এসবগুলো কিন্তু করতে পারতো। ঠিক আছে, বাট দ্যাট ওয়াজ নট টু বি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, and he could not rest till he left behind a couple of 100 miles. কিন্তু সেটা করেনি, তাকে কি না, তাকে কিন্তু গ্রাম ছাড়তেই হয়েছিল, তাকে ঘর ছাড়তে হয়েছিল কাউকে না বলেই, এবং যতক্ষণ না পর্যন্ত সেটা 100-200 মাইল দূরে চলে যায়, অর্থাৎ গ্রাম থেকে বা গ্রামকে পেছনে ফেলে গ্রাম থেকে 100-200 মাইল মানে প্রায় 200 মাইল। 200 মাইল মানে হচ্ছে তোমাদের ধরে রাখো প্রায় 360 কিলোমিটার বা আরো বেশি, বা 320 কিলোমিটার। 1 মাইল সমান 1.6 কিলোমিটার। তো 200 দিয়ে তোমরা মাল্টিপ্লাই করে নিয়ে দেখে নাও, এত কিলোমিটার দূরে কিন্তু তাকে যেতেই হতো। নিশ্চয়ই কোনো কারণ ছিল, কারণটা আমরা কিন্তু স্টোরিটা শেষে জানতে পারবো। ঠিক আছে, তো কেন সে তাকে এইভাবে তাকে যেতে হয়েছিল। তারপরের দেখো, তারপরের কলামে যাচ্ছি। To a villager it is a great deal, as if an ocean flowed between. অর্থাৎ কি না, তাকে কি না 2 মাইল পেরে যেতে হয়েছিল, তা সে বিশ্রাম পর্যন্ত নিতে পারেনি। তাহলে একজন গ্রামের মানুষের কাছে এটা বিশাল ব্যাপার, যেন মাঝখানে একটা সাগর পেরিয়ে এসেছে, 200 মাইল দূরে গ্রাম থেকে ছেড়ে শহরে এসেছে, এবং সে তার বসতি তৈরি করেছে বা শুরু করেছে ইত্যাদি। এরপর দেখো, হি হ্যাড a working analysis of mankind's struggle, marriage, money, and the tangles of human ties. Long practice had sharpened his perceptions. অর্থাৎ মনুষ্য জাতির বিপদের একটা কাজ চালানো গোছের বিশ্লেষণ ছিল তার কাছে। অর্থাৎ সেই যে মানুষের কি প্রবলেম, কি অসুবিধা, কেমন ভাবে মানুষ জীবনযাপন করছে, এই সবগুলো পর্যবেক্ষণ করতে করতে সে তার বিশ্লেষণ করতেও শিখে গিয়েছিল। বিয়ে, তারপর হচ্ছে অর্থ এবং বিয়ে থা করা, তারপর হচ্ছে বাণিজ্য, টাকা পয়সা জোগাড় করা, তারপর হচ্ছে একজনের সাথে আরেকজনের জট মানে সম্বন্ধ
তৈরি করা ইত্যাদি ছিল তার কাজ, ঠিক আছে। আর দীর্ঘ চর্চা তার বোধশক্তিকে আরো ধারালো করে তুলেছিল। হ্যাঁ, মানে দীর্ঘ চর্চা অনেকদিন ধরে সে করতে করতে তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। অভিজ্ঞতার বলে কিন্তু খুব সুন্দরভাবে সে কিন্তু মানুষের অসুবিধাগুলোকে তুলে ধরতে পারতো বলার আগেই, ঠিক আছে। উইদিন 5 minutes he understood what was wrong. He charged 3 paise per question and never opened his mouth till the other had spoken for at least 10 minutes, which provided him enough stuff for a dozen answer and advices. অর্থাৎ সে কি বলতো, এখানে কিন্তু সে তার একটু চালাকি বুদ্ধি, অর্থাৎ তার বুদ্ধির ব্যবহার করতো কি 5 মিনিটের মধ্যে সে বুঝে যেত ব্যাপারটা কি আছে বা গোলমালটা কি আছে। কোনো মানুষ যদি তার সামনে যেত, প্রতি প্রশ্নের জন্য সে 3 পয়সা করে মজুরি নিত এবং কিছুতেই নিজের মুখ খুলতো না যতক্ষণ না সে অন্তত 10 মিনিট কথা বলে ফেলেছে। যাকে তারপর 10 মিনিট কথা বলার পর কি না তাকে 1 ডজন উত্তর উপদেশের জন্য সে কি অনেক সময় পেয়ে যেত। অর্থাৎ 10 মিনিট যদি কারোর সম্বন্ধে কোনো কিছু জানা যায় তাহলে তার সম্বন্ধে অনেক কিছুই বলা যেতে পারে। তো সেই 10 মিনিটটা কাজে লাগিয়ে সে কিন্তু আরো প্রশ্ন উত্তর বা আরো অ্যাডভাইস উপদেশ সে কিন্তু দিতে পারতো, ঠিক আছে। এবার দেখো, when he told the person before him, gazing at his palm, in many ways you are not getting the fullest result for your efforts. 9 out of 10 were disposed to agree with him. তারপর কি তার হাতে তালু দেখে, অর্থাৎ কাস্টমারের হাতে তালু দেখে বা মক্কেলের হাতে তালু দেখে সে কিন্তু বলতো একটা কথা, আমার মনে হচ্ছে তুমি যা এফোর্ট দিচ্ছ বা তুমি যা কষ্ট করছো সেই কষ্টের ফল কিন্তু তুমি পাচ্ছ না। সেক্ষেত্রে 10 জনের মধ্যে প্রায় 9 জন তার সাথে একমত হয়ে যেত, ঠিক আছে। এরপর দেখো, were disposed to agree with him. Or he questioned, is there any woman in your life, in your family, maybe even a distant relative who is not well disposed towards you? অথবা সে জিজ্ঞেস করতো, তোমার পরিবারে কি কোনো মহিলা আছে বা হয়তো কোনো দুঃসম্পর্কের কোনো আত্মীয় মহিলা যে তোমার প্রতি সদয় নয় বা তোমাকে ভালোবাসে না, ঠিক আছে। Or he gave an analysis of character. Most of your troubles are due to your nature. How can you be otherwise? With Saturn where he is, you have an impetuous nature and a rough exterior. সে কিন্তু আরো কিছু বলতো, মানে এগুলো তার উত্তরে ক্লায়েন্টদের উত্তরে বা কাস্টমারদের উত্তরে সে কিন্তু বলতো কি বলতো, তো তোমাদের বেশিরভাগ ঝামেলার কারণ হচ্ছে কি না তোমার প্রকৃতি, শনির অবস্থান যা তাতে তুমি তো এরকম হবে, অন্য হবেই বা কি করে, তোমার শনির অবস্থা খুবই খারাপ বা এই গ্রহ তোমার খুবই খারাপ আছে, তোমার স্বভাব আবেগতাড়িত বা বাইরেটা রুক্ষ ইত্যাদি এসবগুলো বলতো। এরপর আছে, this endeared him to their hearts and immediately, for even the middlest of us loves to think that he has a forbidding exterior. তাহলে কি বলতো এরপরে না, এটা তাকে তৎক্ষণাৎ তাদের অন্তরের মানে খুব ভালো মানুষ করে তুলতো। কেননা আমাদের মধ্যে সব থেকে ভদ্র নম্র যে সেও ভাবতো যে ভালোবাসা বা কঠোর বাইরের চেহারা, অর্থাৎ এখানে বলতে চাইছেন এখানে রাইটার যে আমরা কিন্তু সকলেই ভাবি যে আমরা ভিতর থেকে সবাই কিন্তু নরম, বাইরেটা হয়তো রুক্ষ। তার জন্য সবার কাছে সেই জ্যোতিষী কিন্তু খুব প্রিয় পাত্র হতো এবং ভাবতো আমার ভিতরে কথাটাই হয়তো সেই জ্যোতিষী বলে দিয়েছেন। এরপর দেখো, the nuts vendor blew out his flare and rose to go home. This was a signal for the astrologer to bundle up too, since it left him in darkness except for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground before him. এইখানটা থেকে এবার গল্পের কিন্তু একটু টার্ন নিতে শুরু করেছে, অর্থাৎ এখান থেকে খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শুরু হবে, তোমরা এবার খুব মন দিয়ে শোনো, ঠিক আছে। এরপর দেখো, বাদাম বিক্রেতা তার আগুনের শিখাটা ফু দিয়ে নিভিয়ে দিল এবং এটাই ছিল তার বাড়ি যাওয়ার জন্য কি সিগন্যাল, অর্থাৎ তার আলো নেই, এবার বাড়ি যেতে হবে। জ্যোতিষীর জন্য এটা ছিল গুটিয়ে ফেলবার সংকেত, ঠিক আছে। যেহেতু এর ফলে তার চারিপাশে অন্ধকার ঘনাতো, শুধু কোনোখান থেকে একটা সবুজ আলো ছটা হঠাৎ করে ভুল করে হয়তো তার মাটির সামনে এসে পড়তো, কিন্তু সেটা তার যথেষ্ট না তার বিজনেসটা বা তার ব্যবসাটাকে চালিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে। তো তার জন্য এটাই ছিল সিগন্যাল, অর্থাৎ বাদাম বিক্রেতা যখন ফু দিয়ে আলোর বা লম্ফটা নেভাবে সেটাই ছিল তার বাড়ি যাওয়ার সিগন্যাল। He picked up his cowries, sails and paraphernalia and was putting them back into his bag when the green shaft of light was blotted out. এরপর কি
এরপর তার যে কুড়িগুলো এবং জ্যোতিষচর্যার যে টুকিটাকে সরঞ্জামগুলো ছিল সেগুলো তুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল, এবং কি না সেই সময় সবুজ আলো ছটাটাও তার নজর থেকে আড়াল হয়ে গেল, অর্থাৎ সবুজ আলো যে ছটা আসছিল সেটাও আস্তে আস্তে নিভে গেল বা কমে গেল। সে মুখ তুললো, ঠিক আছে, এবার সবকিছু হলো। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। তারপর সে মুখ তুলে দেখলো যে একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা মানুষ, অর্থাৎ নতুন একটা কাস্টমার এসেছে, কিন্তু এই কাস্টমারের তো আসার সময়টা ঠিক হয়নি, কারণ সে তার এবার তো ব্যবসা আজকের মতন বন্ধ করে দিয়েছে, আজকে সন্ধ্যার এবার তার বাড়ি যাওয়ার মতন কথা। তো যাই হোক, তারপর কি বলছে দেখো, হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, ইউ ইউ লুক শো কার ওর্ন। এবার সেই মক্কেলটি বা সেই কাস্টমারটি বলল, ঠিক আছে, সে বলল যে তোমাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। অর্থাৎ একজন সম্ভাব্য যে সামনে যে কাস্টমার আছে সে কাস্টমার তাকে দেখে দুশ্চিন্ত লাগছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। এবার কি না, এবার সেই কাস্টমারটি বললো এটা তোমার জন্য খুব ভালো হবে যে তুমি কিছুক্ষণ বসে নাও আর আমার সঙ্গে কথাবার্তা করো। দ্য আদার গ্রাম্বলড সাম ভগ রিপ্লাই। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন। এরপর কি না অন্যজন অর্থাৎ একটু অদ্ভুত ভাবে উত্তর দিল, অর্থাৎ একটু রাগ করে উত্তর দিল। এই জায়গাটা হচ্ছে কি না, কাস্টমার মানে সামনে যে আননোন পার্সন আছে বা অপরিচিত যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তিটি অ্যাস্ট্রোলজারের দিকে তাকিয়ে বলছে তোমাকে তো একটু চিন্তিত লাগছে, তো আমার মনে হয় তোমার পক্ষে ভালো হবে তুমি যদি এখনই আমার সামনে বসে আর আমার সাথে কিছু কথাবার্তা বলো। এটা শোনার পর অ্যাস্ট্রোলজার একটু রাগ হলো, একটু গিজগিজ করলো, গজগজ করলো একটু আগে, কারণ তার তো যাওয়ার সময় এসেছে। তো যাই হোক, অ্যাস্ট্রোলজারটা বা সেই জ্যোতিষীটি কিছু বললো না। জ্যোতিষী তার নিমন্ত্রণটা জোর করে চাপ মানে ইচ্ছে না থাকলেও তাও সে বসলো, ঠিক আছে, ওকে। Whereupon the other thrust his palm under his nose, saying, "You call yourself an astrologer?" তারপরে কি বলছে না, তারপর সে নাকের নিচে হাত মেলে ধরে বলল, সেই মক্কেলটি বা সেই কাস্টমারটি জ্যোতিষীটা কি বলল, তুমি নিজেকে একটি জ্যোতিষী বলো? তুমি একজন নিজে জ্যোতিষী? The astrologer felt challenged and said, tilting the other's palm towards a green shaft of light. এটা শোনার পর কার না রাগ হবে বলো? সবাই রাগ হবে, কেন এতদিন সেই জ্যোতিষী বিদ্যা করে এসেছে, সেই জ্যোতিষীকেই চ্যালেঞ্জ করছে তুমি নিজেকে কি জ্যোতিষী বলো। এবার জ্যোতিষীর মনে হলো তাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে, এবং অন্যজনের হাতে তেল সবুজের আলোটা রশ্মির দিকে কাত করে সে বলল, ঠিক আছে, কি বলল, yours is a nature. Oh, stop that. The other said, tell me something worthwhile. অর্থাৎ সে তাকে কিছু বলতে এলো, তোমার স্বভাব হলো। তখন কিন্তু সেই অপরিচিত ব্যক্তিটি বলল, ওসব থামাও, আমাকে অন্য কিছু বলো, অন্য কিছু জানতে চাই। সে অপরিচিত ব্যক্তিটি বলল, আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকুইট। আমার বন্ধুর, তাহলে কি আমাদের বন্ধুর অসম্মানিত বোধ করলো। তাহলে এবার কি না, এবার ওই সেই অপরিচিত ব্যক্তিটি একটু তাকে ইনসাল্ট করার মতন করে বলছে, ও আচ্ছা বন্ধু, তোমার কি অসম্মান বোধ হলো? আমার মনে হচ্ছে আমাদের বন্ধুর একটু সম্মানে লাগলো। I charge only 3 paise per question and what you want to be good enough for your money. এবার কিন্তু একটু গম্ভীর স্বরে সেই জ্যোতিষীটি বলল, আমি প্রতি প্রশ্ন মাত্র 3 পয়সা করে দাম নিই, আর তুমি যা পাচ্ছ তা তোমার টাকার হিসাবে যথেষ্ট ভালো হওয়া উচিত। অর্থাৎ তোমার সাথে আমি কথা বলছি ফ্রিতে, এটা তোমার পক্ষে যথেষ্ট। জানো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য 3 পয়সা করে নিই। At this, the other withdrew his arm, took an anna and flung it to him and saying, I have some question to ask. এরপর সেই অপরিচিত ব্যক্তিটি কি করলো না, শুনে তার অন্য হাত থেকে মানে এক আনা বের করে তার দিকে বলল, তার দিকে ছুড়ে দিয়ে বলল, আমার কিছু প্রশ্ন আছে। অর্থাৎ সে বললো, আমার কাছে টাকা আছে তোমার প্রশ্নের উত্তর জানার জন্য। আমার প্রশ্ন যে আছে সে প্রশ্নগুলো তুমি যদি উত্তর দাও তার জন্য আমি পেড করতে পারি, আমি টাকা দিতে পারি। If I prove you were bluffing, you must return that honor to me with interest. If you find my answer satisfactory, will you give me 5 rupees? এরপর কিন্তু সেই আগন্তুকটি বলল, অর্থাৎ অপরিচিত ব্যক্তিটি বলল, আমি যদি প্রমাণ করে দিই যে তুমি মিথ্যে বলছো, বা তোমার প্রশ্নের উত্তরে যদি আমি করতে না পারি, স্যাটিসফাই যদি না হতে পারি, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, আনাটা ফেরত দিতে হবে ইন্টারেস্ট সমেত, ঠিক আছে। এরপর মানে এটা হচ্ছে জ্যোতিষীর সামনে যে দাঁড়িয়ে আছে লোকটি, সেই লোকটি বলল, আর জ্যোতিষী তাকে চ্যালেঞ্জ করে বলল, আমি যদি তোমার উত্তরগুলোকে ঠিকঠাক করে বা প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক করে বলতে পারি, তাহলে তুমি আমাকে কি 5 টাকা দেবে, ঠিক আছে? নো। or will you give me 8 আনাস, তাহলে আপনি কি আমাকে 8 আনা দেবেন?
অলরাইট, ঠিক আছে। অর্থাৎ 5 টাকাতে কিন্তু সেই লোকটি রাজি হয়নি। যখনই বললো যে 8 আনা দেবো, যে হ্যাঁ 8 আনা দেবো, ঠিক আছে। প্রোভাইডেড, অলরাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, সেড দ্য স্ট্রেঞ্জার। বলছে আচ্ছা ঠিক আছে, এই শর্ত তুমিও আমাকে বলো যে তুমি আমাকে দ্বিগুণ দেবে যদি তোমার উত্তর ভুল হয়। ঠিক আছে, তাহলে সেই অপরিচিত ব্যক্তিটিও কিন্তু উপরে চ্যালেঞ্জ করলো যে আমার প্রশ্ন উত্তর যদি তুমি ভুলভাল দাও তাহলে কিন্তু তুমি আমাকে তার ডবল দেবে। ঠিক আছে, দ্য প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। এই যে তাদের মধ্যে যে সন্ধিটা ছিল, এই সন্ধিটা বা চুক্তিটা কিছুক্ষণ তর্কাতর্কি করার পর তারা নিজেরা একে অপরের সাথে কি হলো, অ্যাগ্রি, মানে রাজি হয়ে গেল। The astrologer sent up a prayer to heaven as the other lit a cheroot. এরপর কিন্তু অ্যাস্ট্রোলজার মনে মনে ঈশ্বরের কাছে বা স্বর্গের যে দেবতাদের কাছে আছে তার কাছে কি না একটা প্রার্থনা জানালো, যেন আমার উত্তরগুলো ঠিক হয়, যেন আমি 8 আনা পেতে পারি। আর অন্যজন তখন সাথে সাথে একটা চিরুট, বিড়ি ধরনের একটা ধূম্রপানের একটা কিছু, মানে সিগারেট বিড়ি যা বলা হয়, চিরুট টাইপের সে একটা পাইপ জ্বালালো। ঠিক আছে, এরপর দেখো এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গল্পের একদম মেন পার্ট। যখনই সে চিরুট জ্বালালো তখন কি হলো, দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড। Jutka drivers swore at their horses and the babble of the crowd agitated the semi-darkness of the park. অর্থাৎ সে যখন একটা বিড়ি বা সিগারেট বা ধূমপানের কোনো একটা দ্রব্য জ্বালালো তখন কি তার মুখের এক ঝলক দেখতে পেল সেই জ্যোতিষী, সেই দেশলাইয়ের আলোতে। কিছুক্ষণ সব চুপচাপ, যখন রাস্তায় শুধু মোটর গাড়ির হর্ন শোনা যাচ্ছিল, টাঙ্গা চালকরা তাদের ঘোড়াগুলোতে গালিগালাজ করছিল, বা ভিড়ের মধ্যে শুধু বকবকানি পার্কের আলো আন্ধারিতে আলোড়িত ছিল, আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। দুজনেই যেন কিছু সময়ের জন্য পুরো চুপচাপ হয়ে গেছে। এরপরে দেখো এনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ একদম দারুণ জায়গাতে যাচ্ছি, ইম্পর্টেন্ট একটা জায়গায় যাচ্ছি। এরপর দেখো, the others sat down, shucking his cheroot, puffing out, sat there ruthlessly. The astrologer felt very uncomfortable. এরপরে কি না সেই যে অন্য লোকটা ছিল, অর্থাৎ সেই ক্লায়েন্টটা বসে পড়লো, বিড়ি টানতে শুরু করলো, ধোঁয়া ছাড়তে শুরু করলো, নিষ্ঠুর ভাবে বসে রইলো। ওই জ্যোতিষীটি খুব অস্বস্তি বোধ করছিল। ঠিক আছে, এরপর কি বলছে, হিয়ার টেক ইউর রানা ব্যাক, আই এম নট ইউজ টু such challenges. It is late for me today. He made preparation to bundle up. এরপর কিন্তু হঠাৎ করে জ্যোতিষীটি বলে উঠলো, না তুমি তোমার এই আনা তুমি ফেরত নিয়ে নাও। আমি এরকম চ্যালেঞ্জ বা আমি এরকম যেটা তুমি বলেছো করতে সেরকম চ্যালেঞ্জ নিতে আমি অভ্যস্ত নই। ঠিক আছে, এরকম প্রতিদ্বন্দ্বী করতে অভ্যস্ত নেই। আজ আমার অনেক দেরি হয়ে গেছে এবং আমি সমস্ত কিছু গুটিয়ে নিয়েছি। তো এখানে বলছে the other held his wrist and said, কি বললো এখানে দেখো উপরে, you can't get out of it now. It dragged me in while I was passing. অর্থাৎ সে বললো কি না, সে অন্যজনে কবজিটা ধরে বললো যে এখন তুমি আর এটা থেকে বেরোতে পারবে না, কারণ আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম তুমিই আমাকে ধরে নিয়ে এসছো। ঠিক আছে, ওই সেই আগন্তুকটি অ্যাস্ট্রোলজারকে বললো, অর্থাৎ জ্যোতিষীটিকে বললো। The astrologer shivered in his grip and his voice shook and became faint. এরপর কি অ্যাস্ট্রোলজার অর্থাৎ ওই জ্যোতিষীটিকে তার যে হাত শক্ত করে ধরেছিল, জ্যোতিষীটি শিউরে উঠলো, ভয় পেয়ে গেল এবং তার কণ্ঠস্বরও কেঁপে উঠল এবং প্রায় হালকা হয়ে গেল। ঠিক আছে, সেই জ্যোতিষীটি বলল, লিভ মি টুডে, আই উইল স্পিক টু ইউ টুমরো। The other thrust his palm in his face and said, challenge is challenge, go on. তখন জ্যোতিষীটি অনুরোধ করলো তাকে, আজ আমাকে ছেড়ে দাও, আমি কালকে আপনার সাথে কথা বলবো। অন্যজন কিন্তু হাতের একদম শক্ত করে ধরে রেখে মুখের সামনে সব এগে উত্তর দিল, চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ, শুরু করো, অর্থাৎ গো অন। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, দেয়ার ইজ ওমেন। এরপর জ্যোতিষী শুরু করলো, তার গলা শুকিয়ে গেছে, হালকা গলায় বলল, একজন মহিলা। Stop, said the other. I don't want all that. Shall I succeed in my present search or not? চুপ করো, ওই সেই আগন্তুকটি বা স্ট্রেঞ্জ পার্সনটি বলল, আমি ওসব জানতে চাই না। আমি যে বর্তমান তল্লাশিতে বা বর্তমান কাজে যেটা এসেছি সেটা আমি সফল হব। আনসার দিস অ্যান্ড গো, উত্তর দাও এবং তুমি চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসজর্জ
all your coins. জ্যোতিষী তখন কি বলছে, আমি তখন মানে যখন বললো যে তুমি আমার ওই উত্তরটা দিয়ে দাও তারপর তুমি চলে যাবে, নয়তো যতক্ষণ না তুমি তোমার সমস্ত পয়সা আমাকে দিয়ে দিচ্ছ বা তোমার সমস্ত পয়সা শেষ হয়ে যাবে আমি ততক্ষণ অবধি তোমাকে কিন্তু যেতে দেবো না। অর্থাৎ জ্যোতিষীকে বাধ্য করছে সেই উত্তরে বলার জন্য, সেই তার প্রশ্নের উত্তর বলার জন্য। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড a few incantations and replied, all right, I will speak. এরপর জ্যোতিষী কয়েকটা জাদুমন্ত্র বিড়বিড় করে বলতে লাগলো এবং জবাব দিল, ঠিক আছে আমি বলছি বা আমি বলবো, but you will give me a rupee if what I say is convincing, otherwise I will not open my mouth and you may do what you like. ঠিক আছে আমি তো বলবো, কিন্তু তোমাকে 1 টাকা দিতে হবে, পুরো 16 আনা দিতে হবে, আমি যেটা বলবো সেটা যদি তুমি সেটা খুশি হও বা সেটা তোমাকে যদি ভালো লাগে, না হলে কিন্তু আমি আমার মুখ খুলবো না, তুমি যা পারো তুমি তাই করে নাও, আমি কিচ্ছু বলবো না। After a good deal of haggling, the other agreed. এইভাবে কিছুক্ষণ তর্কাতর্কির পর অপরজন রাজি হয়ে গেল। The astrologer said, you were left for dead. Am I right? অ্যাস্ট্রোলজারটি বলল যে তোমাকে তো মৃত অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল, তাই না? মৃত অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল, আমি ঠিক বলছি তো? মানে তোমাকে এখানে অর্ধমৃত অবস্থায় ফেলে রাখতে দেওয়া হয়েছিল, সেটাই বলতে চাইছে। এটা আমি ঠিক বলছি? টেল মি মোর, আমি আরো কিছু জানতে চাই। A knife has passed through you once, said the astrologer. একটা ছুরি তোমার খুব কাছ দিয়ে গিয়েছিল, মানে তোমাকে ছুরি আঘাত করা হয়েছিল, ঠিক আছে? এটা কি ঠিক বলছি? said the astrologer. Good fellow. বাহ, এই তো ভালো মানুষ, বেশ লোক তো। He bared his chest to show the scar. What else? সে তখন তার বুকের ছুরির আঘাতটা দেখানোর চেষ্টা করলো। আচ্ছা, এরপর আর আর কি? And then you were pushed into a well nearby in the field. You were left for dead. তারপর তোমাকে একটা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, বা কুয়োর পাশে একটা জমির ক্ষেত, কুয়োর মধ্যে না, কুয়োর পাশে একটা জমির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, মনে হয়েছিল যে তুমি হয়তো ওখানে মারাই গেছো তার জন্য। এটা শোনার পর তো সেই আগন্তুক তো খুব অবাক হয়ে গেল। I should have been dead if some passerby had not chanced to peep into the well. সত্যি আমি হয়তো মারাই যেতাম যদি না কেউ পাশের কোনো একটি লোক বা কোনো একটি ফুটপাথের লোক বা কোনো একটি পথচলতি লোক ভাগ্যিস কুয়োর ভিতর দিকে যায় উকি যদি না মারতো, আমি না মারতেন বা উকি যদি না দিতেন তা আমি হয়তো মারাই যেতাম। I should have been dead if some passerby had not chanced to peep into the well. এটা আমি আরেকবার তোমাদের জন্য পড়ে দিলাম। Exclaimed the other, overwhelmed by enthusiasm. When shall I get at him? He asked, clenching his fist. এবার সে হাতটাকে মুঠো করে একদম রাগী গুড় করে বলছে, আচ্ছা তাকে কখন আমি পাবো বলো তো, যে আমাকে অর্ধমৃত অবস্থায় এভাবে ফেলে দিয়েছিল আর আমার বুকের উপর ছুরি আঘাত করেছিল? সে বলছে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, অর্থাৎ পরলোকে। আনসার দ্য অ্যাস্ট্রোলজার, হি ডাইড 4 months ago in a far off town. এবার অ্যাস্ট্রোলজারটা বলছে, জ্যোতিষীটি বলছে, তোমাকে যে ছুরি আঘাত করেছিল সে 4 মাস আগেই কিন্তু মারা গেছে অন্য কোনো এক শহরে, অন্য দূরের এক শহরে। You will never see any more of him. তুমি আর ওকে কখনোই দেখতে পাবে না। The other groaned on hearing it. The astrologer proceeded. এবার কিনা যে আগন্তুকটি ছিল বা যে কাস্টমারটি ছিল সে কিন্তু রাগে শোনার পর খুব গর্জন করতে লাগলো, এইভাবে কিন্তু তারপর আবার জ্যোতিষীটি আরো বলতে লাগলো, গুরু নায়ক, ইউ নো মাই নেম, দ্য আদার সেড। এরপর বলছে কি না, জ্যোতিষীটি বলল, জ্যোতিষীর সামনে আর কি সেই আগন্তুকটি তার নিচের নাম বলল, গুরু নায়ক, তুমি নিশ্চয়ই আমার নাম জানো। টেকেন আ ব্যাক, অপরজন চমকে উঠল গুরু নায়ক নামটি শোনার পর চমকে উঠল। As I know all other things, Guru Nayak, listen carefully to what I have to say. Your village is 2 days journey due north of its town. শোনো মন দিয়ে, আমি তোমার সম্বন্ধে যা জানি গুরু নায়ক, আমার কথা খুব মন দিয়ে শোনো, তোমাকে বলতে হবে, আমাকে বলতেই হবে। তোমার যে গ্রাম আছে সেটি হচ্ছে এখান থেকে প্রায় 2 দিনের রাস্তা বা 2 দিনের ভ্রমণ বা 2 দিন সময় লাগে, একদম উত্তর দিকে আছে, এই শহরের উত্তর দিকে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, পরের ট্রেনটি ধরো এবং একদম তাড়াতাড়ি চলে যাও। I see once again great danger to your life if you go from home. আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে আবার একটি বড় বিপদ আসছে যদি তুমি আবার বাড়ির বাইরে থেকে বেরো। He took out a pinch of sacred ash and held it to him. এরপর কিনা এক টুকরো বা এক চিমটে
ছাই ভস্য নিয়ে তার দিকে ছড়িয়ে দিল। রব ইট অন ইউর ফরহেড অ্যান্ড গো হোম। তারপর বললো, এই ছাই ভস্যটা তুমি তোমার কপালে মাখো এবং তুমি বাড়িতে চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100। তুমি কখনো কিন্তু এরপর দক্ষিণ দিকে ভ্রমণ করতে আসবে না, তুমি এর না হলে তুমি 100 বছর বাঁচবে। ওয়াই শুড আই লিভ হোম এগেইন, দ্য আদার সেড রিফ্লেক্টিভলি। আমাকে আবার কেন বাড়ি ফিরতে হবে, আমি আবার কেন ঘর ছাড়বো? অন্যজন খুব মানে অপরিচিত ব্যক্তিটি জোরে জোরে বলল, ঠিক আছে। I was only going away now, then to look for him and to choke out his life if I met him. আমি বাইরে বেরিয়েছিলাম কারণ তাকে আমি খোঁজ করার জন্য, তার জীবন, তাকে হত্যা করার জন্য, তার লাইফ থেকে তার জীবনকে শেষ করে দেওয়ার জন্য, যদি আমি তার দেখা পেতাম। হি shook his head regretfully. এভাবে সে হতাশ হয়ে মাথাটা নাড়তে লাগলো। হি হ্যাজ escaped my hands. I hope at least he died as he deserved. সে আমার হাত থেকে পালিয়ে গেল। ইস, আমি যদি ভাবতাম বা আমি আশা করেছিলাম সে আমার হাতেই মরবে, এটাই আমি জাস্ট চেয়েছিলাম। ইয়েস, সেড দ্য অ্যাস্ট্রোলজার। অর্থাৎ এখানে সেই জ্যোতিষী বা জ্যোতিষের ক্লায়েন্টটা বলতে চেয়েছিল যে আমি যেভাবে কষ্ট পেয়েছিলাম সেই কষ্ট পেয়ে যেন তাকেও মরতে হতো, এটা যদি দেখতে পেতাম। ইয়েস, সেড দ্য অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, ঠিকই বলেছো, জ্যোতিষীটি বলল। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি। তাকে একটা লরি ধাক্কা মেরে দিয়েছে, অর্থাৎ লরি তলায় সে পিষ্ট হয়ে গেছে। দ্য আদার লুক গ্র্যাটিফাইড টু হিয়ার ইট। এটা শোনার পর কিন্তু সেই অপরিচিত ব্যক্তিটি, গুরুনায়ক, খুব খুশি হয়ে গেল। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। এতটাই দেরি হয়ে গেছিল যে সেই জায়গাটা একদম সুনসান হয়ে গেছিল। এরপর সে তার সমস্ত উপকরণগুলো নিল এবং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল। দ্য গ্রিন স্যাফট ওয়াজ অলসো গন। সেই সবুজ রঙের যে লাইটটি ছিল, হালকা যে আলোটি ছিল, সেটাও নেই, পুরো অন্ধকার। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স। পুরো জায়গাটা পুরো সম্পূর্ণরূপে অন্ধকার এবং নীরবতার পালন, মানে পুরোপুরি নিস্তব্ধতা ছিল। The stranger had gone off into the night after giving the astrologer a handful of coins. তারপর সেই অপরিচিত ব্যক্তিটিও রাত্রের মধ্যে কোথাও যেন চলে গেল। তাকে সেই অ্যাস্ট্রোলজার জ্যোতিষীকে একটি হ্যান্ডফুল অফ কয়েন্স, অনেকগুলি কয়েন্স দিয়ে। It was nearly midnight when the astrologer reached home. এটা প্রায় মধ্যরাত্রি হয়েছিল যখন কিনা সেই জ্যোতিষী বাড়ি পৌঁছালো। His wife was waiting for him at the door and demanded an explanation. তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল দরজার সামনে এবং কি না দাবি করলো যে কেন তার এত দেরি হয়েছে। He flung the coins at her and said, সেই কয়েনগুলো তার হাতের কয়েন, মানে সেই যে পয়সাগুলো ছিল সেগুলো তার হাতে দিয়ে বলল, কাউন্ট দেম, গোনো এগুলো। One man gave all that. একজন মানুষ আমাকে সমস্তটা দিয়েছে। 12.5 annas, she said, counting. 12.5 annas. তারপরে কি বলে? 12.5 annas, 12.5 আনাজ, she said, counting, অর্থাৎ গোনার পর। She was overjoyed, সে খুব আনন্দিত হলো, অর্থাৎ জ্যোতিষীটির স্ত্রী খুব আনন্দিত হলো। I can buy some jaggery and coconut tomorrow. আমি কিছু গুড় কিনতে পারি বা মিষ্টি জাতীয় দ্রব্য কিনতে পারি এবং নারকেল কিনবো কালকের জন্য। The child has been asking for sweets so many days. এই বাচ্চা কন্যাটি, আমাদের মেয়েটি কয়েকদিন ধরে সুইটস, মিষ্টি খাওয়ার জন্য খুব জেদি করছিল। I will prepare some nice stuff for her. আমি তার জন্য তাকে কিছু খাবার বানিয়ে দেবো। এরপরে দেখো এদিকে আছে, The swine has cheated me. হ্যাঁ, সে একটা গালাগালি দিয়ে বলছে কি না সেই শুয়োরটা আমাকে বোকা বানিয়েছে। He promised me a rupee. সে আমাকে কথা দিয়েছিল যে 1 টাকা দেবে। said the astrologer. সেই জ্যোতিষীটি বলল। She looked up at him. You look worried. What is wrong? তার স্ত্রী তার দিকে তাকিয়ে বলছে, তোমাকে বেশ চিন্তিত লাগছে, কি হলো, কি অসুবিধা হয়েছে, কোনো কিছু খারাপ হলো নাকি? Nothing, না, কিচ্ছু না। After dinner, sitting on the pool, he told her, okay, রাত্রবেলা সে তার যখন চারপাইয়াতে বা বেঞ্চের উপর বসে আছে, সে তখন তাকে বলল, কিচ্ছু না। তারপর আরো বলল, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে। তুমি জানো আমার মাথা থেকে না একটা বিশাল বড় চাপ আজকে কি না নির্গত হলো বা চাপ বেরিয়ে গেল। I thought I had the blood of a man on my hands all these years. আমি ভাবতাম হয়তো আমি একটা মানুষের খুন করে সেই রক্তটা হয়তো আমার হাতে লেগেছিল এত বছর ধরে। That was the reason why I ran away from home. এটাই কারণ ছিল আমি কেন
ভিলেজ থেকে বা আমার গ্রাম থেকে বেরিয়ে এসেছিলাম। কেন তোমাদের প্রথমে বলেছিলাম যখন সে কোনো কারণ ছাড়াই ভিলেজ থেকে বেরিয়ে এসেছিল, কাউকে না বলে, কাউকে না জানিয়ে, এবং সে 200 মাইল দূরে চলে এসেছিল একটা শহরে। তোমাকে বলেছিলাম তোমাদের বলেছিলাম স্টোরি লাস্টে তোমরা জানতে পারবে যে সে কেন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল। কারণ ছিল এটাই, দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই ran away from home, settled here and married you, he is alive। এই কারণে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, এত দূরে এখানে আমি মানে স্থায়ীভাবে থাকতে শুরু করেছি এবং বিয়ে করেছিলাম। না, যাক, সে বেঁচে আছে। সি গ্যাপসড, ইউ ট্রাইড টু কিল। সে তার স্ত্রী একটু হতাশ হয়ে বলছে, তুমি কাউকে মারতে চেয়েছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ ওয়েন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার। হ্যাঁ, আমি আমাদের গ্রামে আমি একজন বোকাশোকা তরুণ ছিলাম, অর্থাৎ তখন রক্তের তেজ ছিল, রক্ত টকবক করে ফুটতো। উই ড্র্যাঙ্ক, গ্র্যাম্বলড অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি, ওয়ান ডে ওয়াই থিঙ্ক অফ ইট নাও। আমি তখন মদ খেতাম, জুয়ো খেলতাম। একদিন খুব ঝগড়া হলো, খুব খারাপ ঝগড়া হলো। যাক, এখন এসব ভেবে লাভ কি, টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়। হি সেড ইয়নিং অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পিয়ন। তারপর সে তার বেঞ্চের উপর বা রকের উপর টান টান করে শুয়ে পড়লো। অর্থাৎ তুমি বুঝতে পারছো, সেই গুরুনায়কই হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তিকে সে কিন্তু ছুরি আহত করেছিল বা ছুরিকাহত হয়েছিল, ছুরি দিয়ে বুকের মধ্যে আহত করে, এবং সে কুয়োর পাশে একটি ফিল্ডে বা মাঠে ওখানে ফেলে দিয়েছিল, ভেবেছিল সে মৃত বলে। তারপর সে ভয়ে তার পরের দিন সে তার গ্রাম ছেড়ে চলে গিয়েছিল কোথায়, শহরে। তারপর সেই গুরুনায়কই কিন্তু সেদিন মারা যায়নি, সেদিন জীবিত ছিল। তারপর সুস্থ হয়ে সে তার হত্যাকারীকে খোঁজার জন্য এই বিখ্যাত জ্যোতিষীর কাছে এসেছিল, এবং সেই জ্যোতিষীটি ছিল তার হত্যাকারী, কিন্তু সে গুরুনায়ক জানতো না। এবং এই জ্যোতিষীটি তার নিজের বুদ্ধির বলে গুরুনায়ককে তার যে নিজের শহর আছে অর্থাৎ উত্তর দিকে পাঠিয়ে দিয়েছিল, এবং বলেছিল কখনোই যেন দক্ষিণে না আসে, দক্ষিণে আসলে তার বিপদ আছে, তার মৃত্যু হতে পারে। তাহলে গুরুনায়ক জানতে পেরেছে তার যে হত্যাকারী আছে সে তো মারাই গেছে, এবং সে লরি চাপা পড়ে মারা গেছে, সে তো কখনোই ফিরে আসবে না দক্ষিণে, এবং উত্তরেই সে থেকে যাবে, কারণ তারও 100 বছর বাঁচার মতন আছে। তাহলে কত সুন্দরভাবে এখানে জ্যোতিষীটি তার নিজের বুদ্ধির বলে কিন্তু নিজের প্রাণ বাঁচিয়েছিল। এই হচ্ছে পুরো গল্পটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। এরপর ভিডিওতে বা এটা এই পিডিএফে তোমাদের এটা ওয়ার্ড মিনিং তো আমি তোমাদের অনলাইন মানে অনগোয়িং এক্সপ্লেনেশনের থ্রু দিয়ে বুঝিয়ে দিলাম। আর এটা যে এমসিকিউজ আছে, অন্যান্য যে ছোট ছোট কোয়েশ্চেন্স গুলো আছে, সেগুলো তোমাদের পিডিএফে আমি অ্যাটাচমেন্টে করে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্য একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করে নেবো সেদিন। ওকে, গুড ডে, টেক কেয়ার, স্টে সেফ।